ব্যাংককের একটি নামি দামি বাড়িতে বসে এক ব্যক্তি ল্যাপটপ চালাচ্ছিল, কিন্তু হঠাৎ বাইরে থেকে একটি আওয়াজ আছে, যেটি ছিল গাড়ি অ্যাক্সিডেন্টের। এই আওয়াজ পাওয়ার পর তিনি যখন বাইরে সেটিকে দেখতে যায়, তখনই তার জীবন চেঞ্জ হয়ে যায়। এই জীবনে যত টাকা পয়সা কামিয়েছিল, যত ধন দৌলত বানিয়েছিল, যত সম্মান অর্জন করেছিল, সবকিছুই শেষ হয়ে যায়। কি ছিল আসল ঘটনা? যখন ঘটনাটি ছিল একজন ডার্ক ওয়েবের মালিকের ঘটনা জানার আগে ডার্ক ওয়েব সম্পর্কে জেনে নেওয়া যাক। 2010 সালের দিকে মানুষের মধ্যে ডার্ক ওয়েব চালানোর জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছিল। ডার্ক ওয়েব হলো ইন্টারনেট দুনিয়ার এমন একটি মাধ্যম যেখানে সবাই ইল্লিগাল অ্যাক্টিভিটিস কার্যক্রম করে থাকে, যেখানে ড্রাগ থেকে শুরু করে অস্ত্র কেনা বেচা, কন্ট্রাক্ট কিলিং আরো অনেক ইল্লিগাল অ্যাক্টিভিটিস হয়ে থাকে এই ওয়েবসাইটে। কারণ এই ওয়েবসাইটে তারা নিজেদের পরিচয় লুকিয়ে অবৈধ কার্যক্রম পরিচালনা করতে পারত, যাতে করে কোনো FBI অথবা কোনো এজেন্সি তাদেরকে ধরতে পারত না। ডার্ক ওয়েবে তারা সকল কার্যক্রম প্রাইভেট ভাবে করে থাকে। যেমন নর্মাল ব্রাউজিং করতে গেলে কোনো ব্রাউজিং সফটওয়্যার ব্যবহার করতে হবে, কিন্তু ডার্ক ওয়েব ব্যবহার করতে গেলে একটি নির্দিষ্ট সফটওয়্যারের ব্যবহারের মাধ্যমে এটিকে ওপেন করতে হবে। এই ব্রাউজারটি হলো টর ব্রাউজার, কারণ এই ব্রাউজারটি ব্যবহারকারীর সকল ইনফরমেশন গোপন রাখে। 2010 সালের আগে ডার্ক ওয়েবের ব্যবহার এত নির্দিষ্ট সংখ্যক লোক ব্যবহার করত না। যখন ক্রিপ্টোকারেন্সি বাজারে আসলো, তখন ডার্ক ওয়েবের ব্যবহার অনেক সংখ্যা ছাড়িয়ে গেল, কারণ একমাত্র ক্রিপ্টোকারেন্সি হলো টাকা ট্রান্সফার করার একমাত্র সহজ মাধ্যম। ক্রিপ্টোকারেন্সিকে ট্র্যাক করা কোনো পুলিশ বা কোনো এজেন্সির ক্ষেত্রে সম্ভব নয়। ডার্ক ওয়েব জনপ্রিয় হওয়ার একটি কারণ হলো ডার্ক ওয়েবে ব্রাউজিং করলে এখানে সকল তথ্য গোপন থাকে এবং এখানে টাকা পাঠানোর জন্য ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা হতো। তবে এখন একটি জিনিসের খুব দরকার ছিল, আর সেটি হলো একটি বিশ্বস্ত ওয়েবসাইট। সবার আগে সিল্ক রোড নামের একটি ডার্ক ওয়েবসাইট বানানো হয়েছিল। তখন থেকে ইন্টারনেটের আলো দুনিয়ার অনেকেই অনেক সফলতা পেয়ে যায়। এটি ফেব্রুয়ারি 2011 সালে প্রথম যাত্রা শুরু করে। তখন সিল্ক রোড ওয়েবসাইটের গ্রাহক সংখ্যা 1 লাখেরও বেশি ছিল, কিন্তু 2.5 বছরের মাথায় এই ওয়েবসাইটের মালিক গ্রেপ্তার হয়ে যায় এবং এরপরই এই ওয়েবসাইটটিকে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু ব্যবসার অনেক চাহিদা ছিল, তার জন্য কিছুদিনের মধ্যে আরো অনেক ডার্ক ওয়েবসাইট তৈরি করা হয়, যার মধ্যে সিল্ক রোড 2.0 অন্যতম। এখানে কেনাবেচার জন্য কাস্টমার তাদের বিটকয়েন এই ওয়েবসাইটে দিত। তারপর এই ডার্ক ওয়েবসাইট তার কমিশন কেটে রেখে বাকিগুলো সেলারের কাছে পৌঁছে দিত, কারণ এখানে হতো সব অবৈধ ব্যবসা। তার জন্য কাস্টমারের সকল টাকা নিয়ে ওয়েবসাইট বন্ধ করে দিত। এটিকে এক্সিট স্ক্যাম বলে থাকে। আসলে এখানে কেউ কাউকে জানতো না, কেউ কাউকে ট্র্যাক করতে পারতো না। এক্সিট স্ক্যামের কারণে এখানে থাকা ড্রাগ ডিলাররা অন্য ওয়েবসাইটে চলে যেত। ডার্ক ওয়েব শুরু হওয়ার আগে এখানে অনেক ঝামেলা হতো, যেখানে প্ল্যাটফর্মের মালিক কখনো কখনো ধরা পড়ে যেত অথবা অনেকেই হ্যাকিং এর শিকার হয়ে যেত। এখন এমন একটি বিশ্বস্ত ওয়েবসাইটের দরকার ছিল যাতে করে ড্রাগ ডিলার এই ওয়েবসাইটের উপর বিশ্বাস করতে পারে। এটি এমন একটি সময় ছিল যখন 2014 সালে আলফাবে নামে একটি ডার্ক ওয়েবসাইট চালু হয়, কিন্তু এটিকে কে লঞ্চ করেছিল না তার নাম কারো জানা ছিল, না তাকে কেউ দেখেছিল, না কেউ তার ঠিকানা জানতো। আলফাবে তখন সব থেকে বড় ডার্ক ওয়েবসাইট মার্কেট হয়ে গিয়েছিল। এর জন্য অনেক কাস্টমারের ট্রাস্ট লেভেল এই ওয়েবসাইটটি অর্জন করেছিল। তবে তাদের পিছনে পৃথিবীর বড় বড় এজেন্সিগুলো উঠে পড়ে লেগেছিল আলফাবে ওয়েবসাইটের মালিককে খুঁজে বের করতে, কিন্তু তারা কোনো মতে আলফাবে ওয়েবসাইটের মালিকের খোঁজ পাচ্ছিল না। এই এজেন্সিগুলো আলফাবে এর সার্ভার লোকেশন জানতে চাইতো, কারণ সার্ভার লোকেশন বের করতে পারলে সেখানে তারা রেড করতে পারবে এবং সেখানের প্ল্যাটফর্ম বন্ধ করে দিতে পারবে। কিন্তু ডার্ক ওয়েব টর ব্রাউজার দিয়ে চালানো হতো, যেখানে অনেক সার্ভার লোকেশন শো করতো। এর জন্য এই সার্ভার লোকেশন ট্র্যাক করে আলফাবে ওয়েবসাইটের মালিকের কাছে যাওয়া একেবারে অসম্ভব ব্যাপার ছিল। এর জন্য আমেরিকান এজেন্সির একজন সদস্য নর্মাল গ্রাহক হয়ে তাদের কাছ থেকে ড্রাগ কিনত এই ভরসায় যদি ড্রাগ ডিলার কখনো যদি কোনো ভুল করে বসে, তাহলে তারা তার কাছে পৌঁছাতে পারবে। কিন্তু এতে করে শুধু ড্রাগ ডিলাররাই ধরা পড়ে যাবে। কিন্তু তারা খোঁজ করছিল আলফাবে এর মাস্টার মাইন্ডে, কিন্তু আলফাবে ওয়েবসাইটের মালিক ছোট ছোট ভুলগুলোকে শুধরে নিচ্ছিল, যাতে করে তাকে ধরা
অনেক কঠিন হয়ে গিয়েছিল এফবিআই এর কাছে। কিন্তু 2017 সালে আলফাবের একটি সূত্র এফবিআই এজেন্সি পেয়ে গিয়েছিল, যেখানে ড্রাগ ইনভেস্টিগেশন থাকার একজন অফিসার আলফাবের তথ্য জানার জন্য কম্পিউটারের কাছে বসেছিল। কিন্তু তখন সে একটি ইমেল দেখতে পায়। এই ইমেইলে আলফা 02 এর ব্যাপারে একটি ইমেল পাঠানো হয়েছিল। যিনি পাঠিয়েছিল তিনি তার পরিচয় গোপন করে পাঠিয়েছিল, যেটি ছিল একটি ওয়েলকাম ইমেল, যেটিকে আলফাবের পক্ষ থেকে পাঠানো হয়েছিল। 2014 সালে প্রথমবার এই ইমেলটিকে লঞ্চ করা হয়েছিল। যে ইমেল অ্যাড্রেস থেকে পাঠানো হয়েছিল সেটি পরে আলফাবে সরিয়ে নিয়েছিল, কিন্তু এফবিআই এর এক কর্মকর্তা এই ইমেলটিকে সেভ করে রেখেছিল। তখন মাদক বিরোধী ডিপার্টমেন্টের কাছে আলফাবে এর আসল ইমেল চলে আসছিল। এই ইমেল অ্যাড্রেস ব্যবহার করে অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সাইন আপ করা হয়েছিল, যেমন sky.com নামের একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অ্যালেক্স নামের এক ব্যক্তির নামে সাইন আপ করে রেখেছিল। তখন ইনভেস্টিগেশন টিমের কাছে আলেকজান্ডারের ছবিগুলো চলে আসে, যেটি আলফা 02 ছিল। তখন তার লিঙ্কডইন প্রোফাইলটি তারা চেক করে। তিনি নিজেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দিয়ে থাকে। কিন্তু সব থেকে বড় চমক ফেসবুক থেকে পেয়েছিল এজেন্সিগুলো। ফেসবুকে থাইল্যান্ডের একটি মেয়ের প্রোফাইল পেয়েছিল, তিনি আলেকজান্ডারের ওয়াইফ ছিল। আলেকজান্ডার তখন থাইল্যান্ডে অবস্থান করেছিল। এই ডেটা এর মাধ্যমে আমেরিকান এজেন্সি ব্যাংককে পৌঁছে গিয়েছিল। তখন ইউএসএ এজেন্সিও থাইল্যান্ডের পুলিশের সহায়তা নিয়ে জানতে পারে আলেকজান্ডার কেজেস থাইল্যান্ডে অনেক প্রপার্টি ক্রয় করে রেখেছে। এইসব ঘটনা আমেরিকান এজেন্সিগুলো গোপনে নজর রাখছিল। ওখানে তাদের একটি ঘর ছিল, যেখানে আলেকজান্ডার তার ওয়াইফের সাথে থাকতো। আমেরিকান এজেন্সিরা তাকে সবসময় ফলো আপ করছিল, কিন্তু তারা তাকে সরাসরি অ্যারেস্ট করতে পারছিল না। যদি তাকে অ্যারেস্ট করা হয় তাহলে কোর্টে প্রমাণ করতে পারবে না যে সে নির্দোষ, কারণ ডার্ক ওয়েবের আসল মালিক আসলে একজন নর্মাল মানুষের মতো চলাফেরা করত, কারণ তিনি সবসময় ঘরের ভিতরেই থাকতো। তখন এফবিআই এজেন্সিতে একটি প্ল্যান বানানো হলো তাকে কিভাবে হাতে নাতে ধরা যায়। তখন এজেন্সির একজন সদস্যকে একটি গাড়ি নিয়ে আলেকজান্ডারের ঘরের সামনে অ্যাক্সিডেন্ট করতে বলে, যাতে করে আলেকজান্ডার তার ল্যাপটপ ফেলে ওই অ্যাক্সিডেন্ট দেখতে আসবে। আর তখনই পুলিশেরা তাকে হাতে নাতে গ্রেপ্তার করে ফেলবে। এবং এই ঘটনাটি হলো অ্যাক্সিডেন্ট হওয়ার পর আলেকজান্ডার যখন বাইরে আসলো তখন তাকে এপিআইতে ধরে ফেললো। যখন এজেন্সির সদস্যরা তার ল্যাপটপ চেক করলো তখন তারা ডার্ক ওয়েবের সকল ডেটা কপি করে ফেললো। তারপর আলেকজান্ডারকে পুলিশ গ্রেপ্তার করে ফেললো এবং তার সকল সম্পদ সরকার বাজেয়াপ্ত করে ফেললো। কিন্তু তখন আরেকটি ঘটনা ঘটে গেল। আলেকজান্ডার জেলের মধ্যেই নিজে আত্মহত্যা করে বসলো। একটি মাত্র ছোট ভুল ডার্ক ওয়েবের কিং এর পুরো জীবন নষ্ট হয়ে গেল। এরপর আমেরিকান এজেন্সিগুলো ডার্ক ওয়েবকে বন্ধ করে দিল। এতে করে এফবিআই তাদের মিশনে সফল হয়ে গিয়েছিল। কিন্তু এই ওয়েবসাইটে থাকা ড্রাগ ডিলাররা এখন অন্য কোনো ওয়েবসাইটে শিফট হয়ে গেল। এফবিআই এজেন্টরা একটি ওয়েবসাইট ঠিকই বন্ধ করতে পেরেছিল, কিন্তু ডার্ক ওয়েবে এখনো এই সব ইল্লিগ্যাল ব্যবসাগুলো চলমান রয়েছে।